এই সমাজ বড়ই অদ্ভুত, তাই না? মেয়েদের ক্ষেত্রেই কেন এত অদ্ভুত অদ্ভুত নিয়ম থাকে? বিয়ের আগে একরকম, আবার বিয়ের পরে একরকম। বিয়ের আগে তোমাকে বাড়ির লোক বলবে, তোমার মা বাবা ভাই বোন যারা তোমার ভালোবাসার কাছের মানুষ আছে, বিয়ের আগে এত উচ্ছৃঙ্খল হওয়া ভালো না, যেটা ইচ্ছে সেটা করা ঠিক না। মানুষ খারাপ বলবে, বিয়ে দিতে অসুবিধা হবে, নিজের পছন্দ মতো কোনো ড্রেস পরতে পারবে না, নিজের পছন্দ মতো কোনো জায়গায় যেতে পারবে না, এক কথাই বলে দিবে। এত উচ্ছৃঙ্খল জীবনযাপন করলে মানুষ একদমই ভালোবাসবে না, তোমার ইচ্ছেটাকে কেউ গুরুত্ব দিবে না, বলবে পরের বাড়িতে গিয়ে বিয়ের পর জামাইয়ের সঙ্গে সমস্ত সব সম্পূর্ণ করবে। কিন্তু হ্যাঁ, এই শাসনের পেছনেও কিন্তু অনেকটা ভালোবাসা থাকে, মায়া মমতা থাকে, আর অনেকটাই চিন্তা থাকে। চিন্তা হলো একটাই, উপযুক্ত মেয়ে ঘরে থাকলে এসব যদি উশৃঙ্খল জীবনযাপন করতে দেই তাহলে বিয়ে দিতে অনেকটাই অসুবিধা হবে। তো এ হলো বাবার বাড়ির গল্প। আর যখনই একটা মেয়ের বিয়ে হয়ে যায় তার পরের দিন থেকেই শুরু হয়ে যায় সংসার জীবনের সাথে যুদ্ধ করা। সেই 20-25টা বছর যেখানে বড় হয়েছি জন্মের পর থেকে, সেই কাছের মানুষগুলোকে ফেলে এসে অচেনা এক পরিবারে ঢুকে সেই অচেনা মানুষগুলোকে আপন করে নেওয়ার লড়াই, প্রত্যেকটা মানুষকে ভালো রাখার লড়াই, নিজে ভালো থাকার লড়াই, অ্যাডজাস্ট করে চলার লড়াই শুরু হয়ে গেল এই বিয়ের পরের দিন থেকেই। এবার হলো নিজের শখ আনন্দ ইচ্ছে পূরণের কথা। প্রত্যেকটা মানুষের তুমি রুচি চাহিদা ইচ্ছে পূরণ করতে করতে দেখবে একটা সময় তুমি নিজেই ক্লান্ত হয়ে পড়বে। সংসারের প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য তুমি যতই নিখুঁতভাবে পালন করার চেষ্টা করো, সেখানে তোমার খুদ ভেড়া করার জন্য কিছু কিছু মানুষ কিন্তু এক পাই খাড়া। তুমি সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করো, সেই কষ্টটা কিন্তু কারো চোখে ধরা দেবে না, অথচ একটু পান থেকে চুন খসলেই জীবনে তোমার মহাবিপদ নেমে চলে আসবে। প্রতিনিয়ত তোমাকে শুনতে হবে, এটা কেন সময় মতো হলো না, এটা এখন কেন হলো না, সেটা কেন সে পেলো না। তুমি যতই নিখুঁতভাবে চলার চেষ্টা করো না কেন, নিখুঁতভাবে একটা কাজ করতে চাও না কেন, মন থেকে ভালোবেসে, সেখানে তোমার খুদ বের করার জন্য উঠে পড়ে লেগে থাকবে। বউটা এই কাজটা কেন করলো, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এই তরকারিটা ভালো হলে কেন, নিশ্চয়ই এর কোনো পেছনে কারণ আছে। ধরো আমি ভিডিও করছি, আমি এই রান্নাটা করলাম কেন, নিশ্চয়ই ভিডিও করার জন্য রান্নাটা করলাম। আমি এই কাজটা কেন কাউকে করতে দিলাম না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। শুধু কারণ আর কারণ, কারণ খুঁজে খুঁজেই মানুষ হয়রান হয়ে যাচ্ছে। তুমি নিজের চেষ্টায় কিছু করতে যাচ্ছ, পিছনে টেনে ধরার লোক কিন্তু অভাব নেই। তোমার কাছের লোকগুলোই তোমাকে টেনে হিচড়ে নিচে নামানোর জন্য উঠে পড়ে লাগবে। ধরো তুমি কিছু করতে যাচ্ছ, নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছ, যে আমি সংসারে থেকেই নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব, নিজে উপার্জন করব, নিজের একটা পরিচয় তৈরি করব, কিন্তু কাছের মানুষ কখনোই তোমার সাথে থাকবে না, বরং তোমাকে দু চারটে উল্টোপাল্টা কথা বলে তোমাকে ডিমোটিভেট করবে। এক প্রকার মানুষ আছে, মানুষের উন্নতি দেখলে কিন্তু খুবই জ্বলে, মানুষের যখনই দেখবে যে একটু সাকসেস পাচ্ছে তখনই তোমাকে টেনে হিচড়ে উল্টাপাল্টা কথা বলে নিচে নামানোর জন্য উঠে পড়ে লাগবে। বেশি দূরের মানুষ না, খুব কাছের মানুষই করবে এসব। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, এখন আমি আর কিছু বলছি না, কোনো বড় বড় কথা বলছি না। তো একটা কথাই বলবো, এখানে সময়ে বলবে কথা, কি করতে পারি না পারি। আমি যদি সঠিক পথে থাকি, সৎ পথে থাকি, কষ্ট করি, আমার কষ্টের ফল অবশ্যই আমি পাবো। তো আজকে কিছু বলছি না, আজকে যে কথাগুলো বললাম শুধু আমার কথা নয় বা তোমার কথা নয়, ঘরে ঘরে এই সব কথা। প্রত্যেকটা নারীকে আমার মনে হয় বিয়ের আগে নিজের পায়ে দাঁড়ানো উচিত, না হলে ওই আমাদের পরাধীন থাকতেই হবে, পরের অধীনে বাঁচতেই হবে। নিজের শখ আনন্দ ফুর্তি বলে কিছু থাকবে না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু ছোট ছোট আশা আকাঙ্ক্ষা থাকে, তো সেগুলো পূরণ করতেও মানুষের কাছে হাত পাততে হবে। আর হাত পাতলেই তার সাথে 10 টাকার সাথে 10 রকম কথা শুনতে হবে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি। তাই বলবো, বিয়ে নামে সংসারে ঢোকার আগে প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু করার। অনেক কথা হলো, এবার আসি কাজের কথায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। অনেকটা দিন থেকে একটু লুচি ঘুগনি খাওয়ার খুবই ইচ্ছে করছিল। আলসি করে করে বেশ কয়েকটা দিন হয়ে গেল, কিন্তু করে খাওয়া হচ্ছে না।
তো আজকে চটপট করেই ফেললাম একটু লুচি আর ঘুগনি। আর যেহেতু আমাদের বাড়িতে এই যে তেলে ভাজা জিনিস, লুচি পুরি ঘুগনি এসব কেউ ভালোবাসে না, সবাই শুধু ওই ভাত, দিনবেলায় শুধু ভাত আর ভাত, তাই শুধু নিজের জন্য একা একা আর ভালো লাগে না করতে। তো দেখো, এটা হচ্ছে আগের রাতে একটু ভিডিও করে রেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মা ওইদিকে আমাকে রুটিটা ডলে দিল, মানে পুরিটা, তারপর আমি ভেজে নিলাম। আর এদিকে একটু ঘুগনিও বানিয়ে নিয়েছি। আর দেখো, পরের দিন, এটা জামাই ষষ্ঠীর পরের দিন। আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি, এই যে হচ্ছে আমাদের শঙ্কোষ নদীর মাছ, অনেক বড়, প্রায় 3 কেজি ওজনের। জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ এটি। তো এত বড় ওজনের মাছ এনেছে সোনামার বাবু, 3 কেজি ওজনের প্রায়। তো এত বড় মাছ বাড়িতে এনেছে। আমি বলেছিলাম আমাকে দেখিও তো একটু কীরকম ঘরেয়া মাছ, বড় মাছ আর কি। এই মাছ কিন্তু খুবই স্বাদ আর দামও প্রচুর। এই মাছটাই নাকি 2100 টাকার বেশি নিয়েছে। তো যাই হোক, আজকে বাড়িতে আসবে অনেক আত্মীয় স্বজন, বোন জামাই আসবে, মানে ননদের জামাই আসবে, ননদ আসবে, ভাগনা ভাগ্নি অনেকেই আসবে, মানে আমার মামা শ্বশুর বাড়ির আত্মীয়, বড় মামি শাশুড়ি আসবে, যা আসবে, অনেকেই আসবে। তো তাদের জন্য একটু রান্নাবাড়া করে নিতে হচ্ছে। সে সকাল থেকে রান্নাবাড়া শুরু করে দিয়েছি, আস্তে আস্তে রান্না করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে তো আর পারবো না। তো শরীরটা তো বেশি ভালো নেই, তাই আর কি একটু রান্নাবাড়া করে নিচ্ছি আস্তে আস্তে। আর এদিকে আমার শাশুড়ি মা বললো দাও আমি রান্না করি। তো আমার শাশুড়ি মার শরীর তো তোমরা জানোই কীরকম, তো অত আর কষ্ট দিতে চাই না কাউকে, তাই নিজের যত শত কষ্ট হলেও নিজেই রান্না করি সব সময়ের জন্য, তোমরা জানোই। আর দেখো, মাছটা কিন্তু বাজার থেকে কেটে এনেছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কত বড় বড় মাছের টুকরো হয়েছে। তো মাছ কিন্তু কিছু দিয়ে দিয়েছিল দোকানিকে, অতগুলো মাছ আনেনি, প্রায় 2 কেজিরও বেশি মাছ এখানে। তো মাছগুলো আস্তে আস্তে 2 দিকে ভেজে নেব। আর আমি মাকে বললাম যে তোমার রান্না করতে হবে না, যতক্ষণ পারি আমি রান্না করি, তো তুমি হচ্ছে সবজি টবজি সব কিছু কেটে বেছে দাও। তো মা তাই করছে। আর আমার মা তো ওইদিকে আমার সোনামার জন্য ওইদিকে খাওয়া দাওয়া সব কিছু করাচ্ছে, সোনামার দায়িত্বে রয়েছে আমার মা। আর দেখো, মাছগুলোকেও আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর লোকাল মাছের একটা কি হয় বলো তো, গরম তেলের মধ্যে দিলেই আস্তে আস্তে ফুলে ওঠে। তো এই মাছগুলোকে একটু কড়া করে না ভাজলেও ছেড়ে ছেড়ে যায়, একটু যদি নরম করে ভাজা যায় তাহলেই একদম তুলতে নিলেই উঠে যায়। আর সবাই কড়া কড়া মাছের ভাজা খেতে পারে না, আর কড়া করে না ভাজলেও মাছটা ভেঙে যায়, ভেঙে গেলেও তো ভালো লাগবে না, ঝোল তরকারির মধ্যে দিলে তো একদম ভেঙে ভেঙে যাবে। তো একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে এই যে নরম করে ভাজলে কি অবস্থা হয় এখনই দেখবে। এই দেখো, ভেঙে গেল। নরম অবস্থায় যদি উঠাতে চাই তাহলে একদম একটার সাথে একটা লেগে যায় আর ভেঙে যায়। এরকম করে কয়েকটা মাছ আমার ঝুরো ঝুরো হয়ে গেছে, ভেঙে গিয়েছিল। তো যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছি। আর আমাদের কিন্তু জামাই ষষ্ঠী করার নিয়ম নেই, মানে ষষ্ঠী পুজো বা ষষ্ঠীর যে জল যে নিয়মগুলো হয় সেসব করে না আমার শ্বশুরবাড়িতে, সেসব কোনো নিয়ম নেই। কিন্তু খাওয়া দাওয়ার নিয়ম আছে আর কি, জামাইদের নিমন্ত্রণ করে, মানে ষষ্ঠীর জল বা সেই পুজোটা বাদ দিয়েও এমনি খাওয়া দাওয়া করা যায়, এমনি খাওয়া দাওয়া নিমন্ত্রণ করা যায়। তো এই আমার মামা শ্বশুরের মেয়ের জামাই ওরা এসেছিলো মামা শ্বশুরের বাড়িতে। তো ফোন করা হয়েছিল, আমরাও বলেছিলাম যে এসো ঘুরে যেও, অনেক দিন থেকে আসেও না। তো আজকে তাই ওরা আসবে, তার জন্যে আর কি সকাল থেকে একদম প্রিপারেশান শুরু হয়ে গেছে রান্নাবাড়া। আর এই যে আমাদের এদিকে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টির সময় কিন্তু নদীতে এই মাছগুলো উঠে। আর এই মাছগুলো সেই ভুটান থেকে আসে, আর যেহেতু শঙ্কোষ নদীটা ভুটান থেকে এসেছে, তো সেই দিক থেকেই মাছগুলো আসে। আর এই মাছগুলো না একটা বিশাল বড় বড় ওজনের হয়। আর আমি তো শুনলাম সোনামার বাবুর কাছে কি বাগাই মাছ নাকি একটা, সেটা একদম 70,000 টাকা দিয়ে একটা মাছই বিক্রি করেছিল। তো এই রান্নাগুলো করতে কিন্তু আমার অনেক সময় লেগেছিল। তোমাদেরকে সম্পূর্ণ রান্না দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কি কি রান্না করেছি, উচ্ছে ভাজা করেছি। আর এদিকে মাছগুলো আলাদা একটা গামলায় রেখেছি, আর তরকারিটা আলাদা গামলায়, কারণ মাছগুলো তরকারি থেকে তুলতে গেলে একদম ভেঙে যাবে। আর ডাল করেছি, উচ্ছে ভাজা করেছি। তো দেখতে পাচ্ছ আবার মাংস এনেছে, খাসির মাংস। তো এই মাংসগুলো আবার ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করব।
তো আমার কিন্তু অনেক দিদিভাই রয়েছে আমার রান্না দেখলে খুবই ভালোবাসে, আমার রান্না দেখলে নাকি তাদের খেতে ইচ্ছে করে। বিশেষ করে আমার সুস্মিতা ভাদুরী দিদিভাই, তারপরে পম্পা দিদিভাই। পম্পা দিদিভাই তো আমাকে বলে, বোন তোমার রান্না দেখলে আমার খুব ভালো লাগে, খেতে ইচ্ছে করে। আর আমার আর্মি দিদিভাই তোমরা অনেকেই জানো যে আমার একটা আর্মি দিদিভাই আছে, অনেক বড় অফিসার। সেই দিদিভাই আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে তোমার রান্না দেখে কিন্তু আমি হ্যাংলা হয়ে যাচ্ছি। তো দিদিভাই কখনও যদি সম্ভব হয় আমার গোপোষণার আশীর্বাদে অবশ্যই তোমাদেরকে আমি রান্না করে খাওয়াবো। তো দেখো ওইদিকে তো মাংস হচ্ছে আর এদিকে হাঁড়িতে না ভাত বসিয়ে দিয়েছিলাম। তো মা এদিকে ভাতটা তৈরি করে নিল, মাকে বললাম তুমি ভাতটা ততক্ষণে একটু জাল টাল দাও, তৈরি করে নাও। যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, প্রায় 2টো বেজে গেছে। আর দেখো আমাদের জামাইয়ের জন্য আমি একটু কোনো রকম করে সাজিয়ে নিলাম, যা যা রান্না করেছি সেগুলো দিয়েই রান্না করেছি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে রয়েছে। এটা আছে আমার মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি, এই যে বড় মামি শাশুড়ি, এদিকে আমার শাশুড়ি মা, ওদিকে মা, সবাই এখানে রয়েছে। তো আমার মামি শাশুড়ি একটা কথা বললো আমাকে, তাই আমি এই কথাটা দাঁড়িয়ে আবার উত্তর দিলাম। তো আমাদের ঘরে দেখো কীরকম অবস্থা, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখো আমি আমাদের ননদের জামাইকে একটু সাজিয়ে গুজিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো এখানে আমি একটা কথা বলে দিই, এর আগের বার যখন আমাদের ছোটদির জামাই এসেছিলো, মানে সোনামার যে ছোটো পিসি তার জামাই এসেছিলো, ষষ্ঠীর আগের দিন এসেছিলো। তো যখনই জামাইবাবুরা আসে বাড়িতে তখনই কিন্তু আমি একটু সাজিয়ে গুজিয়ে দেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু আমি ভিডিও করতাম না। তো এমন না যে আমি ভিডিও করার জন্য এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি বা যে রান্না বাড়া করলাম। তো অনেকের ভুল ধারণা আছে, তাই আমি বলে দিলাম। তো এটা আমার ভালো লাগে, তাই আমি ভালোবেসে মন থেকে করি, কাউকে দেখানোর জন্য না। বলো। সুন্দর হয়েছে। একদম খারাপ না, খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক খেয়েছো? কেন হবে না, আমাদের বৌদিমণি রান্না করছে। তো অনেকক্ষণ পর আমার সোনা পাখিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকক্ষণ হয়ে গেল সোনা পাখিকে তোমাদের দেখানো হয়নি। আর এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করছি, 5টা কি 5:30 বাজে। আর কিন্তু আমাকে আজকে মামি শাশুড়ি একটু পায়েসও রান্না করে খাইয়েছিল, বড় মামি শাশুড়ি যেহেতু এসেছিলো। আর ওরা চলেও গেল, সবাই মিলে থাকতে বললাম, কেউ থাকলো না, চলে যাবে, কারণ বোনরা চলে যাবে বাড়িতে। আর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট করছি। আমার সোনা পাখি এদিকে খুব খুশি, সোনা পাখির সাথে আমি কথা বলছি, গল্প করছি। আর আমার বাবু কিন্তু ওদিকে ঘুমিয়ে পড়েছে, ও খাওয়া দাওয়া করে। তো যেহেতু আজকে একটু বেশি পরিশ্রমটা হয়ে গেছে, তাই শরীরটাও ভালো লাগছিল না। আর শুয়ে শুয়ে সোনামার সাথে অনেকক্ষণ সময় কাটাচ্ছি এখানে, কী আর করবো, টুকটুক করে একটু করে ভিডিও করেছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কেউ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। শরীরটা বেশি ভালো নেই, তাই প্রতিদিন ভিডিও দিতে পারছি না, জানি না আমার চ্যানেলের অবস্থা কি হয়ে যাবে। তো যখন আমি ভিডিও দিতে পারবো না, হসপিটালে অ্যাডমিট হব, তখন আমি বলে দিচ্ছি যে প্রতিদিন আগের যে কোনো একটা ভিডিও কমিউনিটিতে দিয়ে দেব, তোমরা দয়া করে একটু দেখে দিও, যাতে আমার চ্যানেলটা একটু রানিং থাকে। সবার কাছে এই একটাই অনুরোধ, একটাই মিনতি। তো আমি জানি কাছের মানুষগুলো সবাই আমার পাশে থাকবে। পম্পা দিদিভাই যে আছে, পম্পা ব্লগ, আমি কোনো দিন ভিডিও না দিলে সে দিদিভাই এত শরীর খারাপ, তো তা সত্ত্বেও আমার সোনামাকে দেখার জন্য পুরনো ভিডিওগুলো দেখে দেখে সুন্দর কমেন্ট করে, সোনামাকে অনেক ভালোবাসে, তার জন্য আবার বলে, বোন তোমার তো ভিডিও পাইনি তাই পুরনো ভিডিও দেখছি। তো এতটা ভালোবাসে সোনামাকে, আমি কি বলবো। দিদিভাই তোমার জন্য আমি সব সময় প্রার্থনা করি আমার বাবু সোনার কাছে, তোমার এত কম বয়সে তোমার এত কঠিন কঠিন রোগ ধরেছে, তোমাকে খুব তাড়াতাড়ি আমার গোপোষণা সুস্থ করে দিক, ভালো করে দিক, এটাই শুধু চাই। আর আমার ভালোবাসার কাছের মানুষগুলো যারা যারা এতটা কষ্ট পাচ্ছে, সবার সুস্থতা কামনা করছি আমি গোপোষণার কাছে। আর আমার সোনা পাখি কিন্তু এদিকে মার কোলে রয়েছে, খুব সুন্দর করে খেলা করছে, আদর খাচ্ছে দিদুনে। আর দেখো দুটো শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে বড় মামি শাশুড়ি এনেছে আর বোনও এনেছে, খুবই সুন্দর দুটো শাড়ি। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
হরে কৃষ্ণ হরি বল।